গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের আত্মতুষ্টি, প্রত্যাশার চেয়ে ভালো চলছে দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। তেল আবিব গিয়ে ইসরায়েলের পক্ষে ভ্যান্সের সাফাই। থামছেই না পাক আফগান উত্তেজনা, ভারতের হয়ে প্রক্সি যুদ্ধের অভিযোগ প্রত্যাখ্যান তালেবানের। হামলার চেষ্টা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা ওয়াশিংটনের। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় নতুন করে নির্মাণ কাজ শুরু। এবং আয়ারল্যান্ডে অভিবাসন প্রত্যাশীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে আশ্রয় কেন্দ্রের বাইরে বিক্ষোভ, ব্যাপক সহিংসতা, পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর। গাজায় যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে হামাস সহযোগিতা না করলে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাজা পুনর্গঠনে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত 530টি ত্রাণের ট্রাক পৌঁছেছে, যা প্রায় 5 লাখ মানুষের জন্য 2 সপ্তাহের খাবার মাত্র। এদিকে একদিনে উপত্যকাটিতে 13 জন নিহত হয়েছেন। এর মধ্যেই আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে 15 ফিলিস্তিনি বন্দীর মরদেহ দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 87 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েল সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলে সফরকালে ভ্যান্স জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন এখন পর্যন্ত ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে এগোচ্ছে। তবে তিনি সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান। কবে নাগাদ হামাসকে নিরস্ত্র করতে হবে, যা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি সহযোগিতা না করে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে। যে এলাকাগুলো এখনো হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেসব স্থানে পুনর্গঠন তহবিল যাবে না। আর অস্ত্রত্যাগের বিষয়ে একবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গড়ে উঠলে একটি নিরাপত্তা বাহিনী থাকা দরকার, যাতে মানুষ সেখানে নিরাপদ বোধ করে। এখনো সেই এলাকার জন্য বিবেচনা চলছে, যা আইডিএফ এর নিয়ন্ত্রণ আছে, এবং তা নিশ্চিত করা গেলে নতুন গাজা পুনর্গঠনের কাজ শুরু করা যাবে। চুক্তি কার্যকর হওয়ার 1 সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শক্তি প্রদর্শনের জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং একাধিক ঘটনায় ইসরায়েলি সেনাদের হত্যা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হামাসের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তাদের পুনর্গঠনের ক্ষমতা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে হামাসের 90% রকেট ধ্বংস হয়েছে, তবে তাদের বিস্তৃত টানেল সিস্টেম এখনও মূল শক্তি, যা ইসরায়েলের জন্য প্রধান চ্যালেঞ্জ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে গাজায় 530টি ট্রাকে খাদ্য পৌঁছেছে, যা প্রায় 5 লাখ মানুষের জন্য মাত্র 2 সপ্তাহের খাবার। তবে প্রতিদিনের লক্ষ্যমাত্রা 2000 টনের যোগান এখনও পূরণ হয়নি। এদিকে গাজার গণমাধ্যম দপ্তর জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত মাত্র 986টি ট্রাক ঢুকেছে, যা চুক্তির 6600 ট্রাকের তুলনায় অতি সামান্য। গাজা পুনর্গঠন এবং ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান পুনরায় জীবিত করার ক্ষেত্রে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লাইন। তিনি আরও বলেছেন, ইউরোপের স্বাধীনতা ও বৈশ্বিক প্রভাব তার নিকটতম অঞ্চলে শক্তিশালী ভূমিকা রাখার উপর নির্ভর করছে। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বঞ্চিত রাখতে এই কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, তবে পারমাণবিক অস্ত্রের অধিকার নয়। ইরানকে বিশ্বের 1 নম্বর সন্ত্রাস সমর্থক রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটিকে পারমাণবিক ক্ষমতা দিতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এদিকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া পারমাণবিক কেন্দ্রে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে খামেনি প্রশাসন। ইরানের পারমাণবিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে কিনা এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জেরুজালেমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এটাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনে সব ধরনের কূটনৈতিক পথ ব্যবহার করা হবে। এছাড়া হোয়াইট হাউসের এক কর্মকর্তা খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেবেন না।
একই সঙ্গে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি যোগ করেন, ট্রাম্প প্রশাসন ইরানের জনগণের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে যদি দেশটির শীর্ষ নেতারা সন্ত্রাস ত্যাগ করে এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয়। এ সময় সন্ত্রাসের দিক দিয়ে ইরান বিশ্বের ১ নম্বর দেশ বলে আখ্যা দেন মার্কিন এই কর্মকর্তা। এর মধ্যে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট চিত্রে ইরানের প্রাচীন সামরিক ঘাঁটির ভেতর নতুন ভবন নির্মাণের প্রমাণ পেয়েছে বলে দাবি করা হচ্ছে। গত বছর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া সেই স্থাপনাটি একসময় পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজির বৈঠকে দুই দেশই সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের আহ্বান জানান দুই নেতা। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে প্রক্সি যুদ্ধের পাকিস্তানের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। জানায়, নয়াদিল্লির সঙ্গে কাবুলের সম্পর্ক শুধুমাত্র জাতীয় স্বার্থেই গড়ে তোলা হবে। অন্যদিকে ইসলামাবাদের সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এর মধ্যেই তালেবান ক্ষমতা দখলের পর কাবুলে বন্ধ হওয়া ভারতীয় দূতাবাস আবারও পূর্ণাঙ্গভাবে চালু করেছে নয়াদিল্লি। আফগানিস্তান পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা বন্ধ হলেও থামেনি দুই পক্ষের বাগযুদ্ধ। সম্প্রতি সীমান্ত সংঘাতের পর ভারতের হয়ে পাকিস্তানের সীমান্তে আফগানিস্তান প্রক্সি যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করে পাকিস্তান। এই অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক, ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি স্বাধীন। তারা কখনোই নিজ ভূখণ্ডকে অন্য দেশকে ব্যবহার করতে দেবে না। ভারতের সঙ্গে সম্পর্কও জাতীয় স্বার্থে আরও জোরদার করা হবে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে এক কর্মশালায় তিনি বলেন, পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতায় কোনো ধরনের হস্তক্ষেপ বা আগ্রাসন হলে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। তিনি আরও জানান, বেলুচিস্তান ও সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসবাদ উৎখাতে সেনা অভিযান চলবে আর দেশের স্থিতিশীলতা রক্ষায় সব পদক্ষেপই নেওয়া হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে অবৈধভাবে বসবাসরত প্রায় 22,000 আফগান নাগরিককে অক্টোবরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ। সরকারি হিসেবে দেখা গেছে, কেবল এবছরই 3 দফায় প্রায় 65,000 আফগানকে সীমান্তে পাঠানো হয়েছে। পাঞ্জাবে আফগান শরণার্থী শিবিরও বন্ধ করে দিয়েছে সরকার। অন্যদিকে কাবুলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে নয়াদিল্লি। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হওয়া ভারতীয় দূতাবাস আবারও পূর্ণাঙ্গভাবে চালু করেছে মোদী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত আফগানিস্তানের পুনর্গঠন, মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতায় ভূমিকা আরও বাড়ানো হবে। ইউক্রেন যুদ্ধের পর থেকে বৃদ্ধি পাচ্ছে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা, যার মধ্যে রয়েছে একে অপরের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, সামরিক মহড়া এবং একে অপরের প্রতি হুমকি। এমন অবস্থায় ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর নাগরিকদের রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পল জনসন। 19 অক্টোবর সংবাদ মাধ্যম RNDর সঙ্গে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মিরফাউদ্দিন রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। ইউক্রেন যুদ্ধের পর থেকে বৃদ্ধি পাচ্ছে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা, যার মধ্যে রয়েছে একে অপরের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, সামরিক মহড়া এবং হুমকি। এমন অবস্থায় এবার ন্যাটো সদস্য দেশগুলোর জনগণকে জানানো হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান। ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর নাগরিকদের রাশিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসন। 19 অক্টোবর সংবাদ মাধ্যম RNDর সাথে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জনসন জানান, শান্তি রক্ষা করার জন্য মানসিক এবং সামরিক উভয়ভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। শান্তি স্থাপন, প্রতিরক্ষা এবং সংরক্ষণের জন্য আমাদের যুদ্ধের মুডে যেতে হবে। ইউরোপীয় দেশগুলোকে আরও মার্কিন অস্ত্র কেনার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনসন এই ধরনের ক্রয়ের ন্যায্যতা প্রমাণ করে বলেন, ইউরোপের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেই বা এখনও উৎপাদন করতে পারছে না। যদি ইউরোপের কাছে এগুলোর অভাব থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এগুলো সংগ্রহ করা যুক্তিসঙ্গত।